বন্ধুরা, আজকে এমন একটি মেয়ের গল্প দেখবেন যাকে একা পেয়ে তিনজন ছেলে কিডন্যাপ করে নেয় এবং জোর করে তার সাথে নোংরা কাজ করে। শুধু তাই নয়, তারা তাকে এমন ভাবে নির্যাতন করে যাতে সে মারা যায়। এরপর সেই মেয়েটির সাথে কি ঘটে চলুন সেটাই দেখে নেওয়া যাক আজকের এই মুভিতে। তো মুভির শুরুতে আমরা সোফিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে একটি রেস্টুরেন্টে কাজ করত, কিন্তু তার স্বপ্ন ছিল সে একজন মডেল হবে। একদিন সোফিয়া তার এই স্বপ্নের কথা তার এক বান্ধবীকে বলে। তখন তার বান্ধবী তাকে একটা ফটোশুট করানোর পরামর্শ দেয়, যার উত্তরে সোফিয়া বলে, তুমি ভালো কোনো ফটোগ্রাফারকে চেনো? তখন তার বান্ধবী বলে, আমি চিনি, কিন্তু একজন ভালো ফটোগ্রাফার একটি সেশনের জন্য প্রায় 2000 টাকা নিয়ে থাকে। এই কথা শুনে সোফিয়া কিছুটা হতাশ হয়ে যায়, কারণ তার কাছে এত টাকা ছিল না। এরপর সন্ধ্যায় সেদিন বাড়ি ফেরার পথে রেস্টুরেন্টের নোটিশ বোর্ডে সে একটা বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে বিনামূল্যে মডেলিং এর ফটোশুটের কথা লেখা ছিল। এটা দেখে সোফিয়া সেখান থেকে নম্বরটা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। এরপর সে বাড়ি ফিরে ওই নম্বরে কল করলে অপর প্রান্ত থেকে তাকে বলা হয় ফটোশুটের জন্য তাকে প্রথমে নিজের একটা ছবি পাঠাতে হবে। সোফিয়া তাদের কথা মতো নিজের একটা ছবি পাঠিয়ে দেয়। এরপর তারা তাকে পরের দিন সকাল 10টায় তাদের ঠিকানায় আসতে বলে। পরের দিন সকালে সোফিয়া তাদের ঠিকানায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে আগে থেকেই ফটোশুট চলছিল, আর সেখানে সোফিয়ার সাথে তিনজন ছেলের দেখা হয়, যাদের নাম ছিল ইভান, জর্জি এবং নিক। সোফিয়া ফটোশুটের জন্য তার সাথে কিছু অতিরিক্ত পোশাক নিয়ে এসেছিল। ইভান সেগুলোর মধ্যে থেকে একটি পোশাক বেছে নেয় এবং সোফিয়াকে সেটা পরে আসতে বলে। এরপর সোফিয়া সেই পোশাকটা পরে আসে, আর তখন তার ফটোশুট শুরু হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর ইভান ফটোশুট থামিয়ে দিয়ে সোফিয়াকে আরো ছোট পোশাক পরে আসতে বলে, কিন্তু সোফিয়ার এটা ঠিক মনে হচ্ছিল না, তাই সে সরাসরি মানা করে দেয়। তখন ইভান তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, মডেল হতে গেলে এমনটা করতেই হবে, তাই তুমি যদি মডেল হতে চাও তাহলে তোমাকে এসব করতেই হবে। কিন্তু সোফিয়ার এইসব কিছু একদমই ভালো লাগছিল না, তাই সে সরি বলে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে সোফিয়া যখন জগিং করে ফিরে আসে, তখন কেউ একজন তার দরজায় নক করে। সোফিয়া দরজা খুলে দেখে সেখানে জর্জি দাঁড়িয়ে আছে। সে একটা পেন ড্রাইভ নিয়ে এসেছিল, যেখানে সোফিয়ার তোলা ছবিগুলো রয়েছে। কিন্তু সোফিয়া সেই পেন ড্রাইভটা নিতে মানা করে দিয়ে বলে তার ওগুলোর কোনো দরকার নেই। তখন জর্জি তাকে বলে ছবিগুলো খুব ভালো হয়েছে, এবং তারা সোফিয়ার ব্যক্তিগত সুরক্ষার কথা ভেবে নিজেদের ড্রাইভ থেকে সব ছবি মুছে দিয়েছে। এই কথা শোনার পর সোফিয়া পেন ড্রাইভটা নিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু এদিকে আমরা দেখতে পাই জর্জি আসলে মিথ্যা কথা বলেছিল। সে ছবিগুলো ডিলিট করেনি, বরং সে ওই ছবিগুলো দেখছিল এবং মনে মনে সোফিয়াকে তার ভালো লেগে যায়। অন্যদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই যে রাতে ব্রাশ করে নিজের রুমে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় জর্জি তার রুমের ভেতরে দাঁড়িয়ে তার ছবি তুলছে। এটা দেখে সে প্রচন্ড রেগে যায় এবং জর্জিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু জর্জি তার কোনো কথাই শোনে না। তখন সোফিয়া আত্মরক্ষার জন্য একটি ইলেকট্রিক শক দেওয়ার বন্দুক দিয়ে তার উপর আক্রমণ করে। এর ফলে জর্জি মাটিতে পড়ে কাঁপতে শুরু করে। এই সুযোগে সোফিয়া সেখান থেকে পালানোর জন্য দৌড়ে যায়, কিন্তু দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই জর্জি উঠে এসে তাকে ধরে ফেলে এবং টেনে হিঁচড়ে আবার ঘরের ভেতরে নিয়ে আসে। এরপর সে সোফিয়ার মাথা ধরে বারবার মেঝেতে আঘাত করতে থাকে, যার ফলে সে প্রায় আধমরা হয়ে যায়। তারপর সে সোফিয়ার মুখে একটা কাপড় গুঁজে দেয় এবং তার দিয়ে তার হাত পা বেঁধে ফেলে, আর এরপর সে তার উপর পাশবিক অত্যাচার করতে শুরু করে। এই সমস্ত গোলমালের শব্দ শুনে সোফিয়ার একজন প্রতিবেশী সেখানে চলে আসে, আর তাকে দেখেই জর্জি তার উপর হামলা করে দেয় এবং তাকে ছুরি দিয়ে নির্মমভাবে মেরে ফেলে। এরপর সে দরজা বন্ধ করে আবার সোফিয়ার উপর শারীরিক অত্যাচার করতে শুরু করে। সোফিয়া সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেই পাষণ্ড তার কোনো কথাই শোনে না এবং নিজের যৌন ক্ষুধা মেটানোর পরেই সে থামে। এই জঘন্য কাজটি করার পর জর্জি বুঝতে পারে সে তাড়াহুড়ায় কত বড় একটি ভুল কাজ করে ফেলেছে। তাই সে সাথে সাথে তার দুই ভাই ইভান এবং নিককে ফোন করে ডেকে আনে। তারা সেখানে পৌঁছানোর পর ইভান প্রথমে জর্জির উপর খুবই রেগে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুই এটা কি করেছিস? কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সে সবাইকে হাতে প্লাস্টিকের ব্যাগ পরতে বলে এবং ঘরের সমস্ত জিনিসপত্র আগের মতো গুছিয়ে রেখে সব জায়গা থেকে জর্জির আঙ্গুলের ছাপ মুছে ফেলে। শুধু তাই নয়, জর্জি যেই ছুরি দিয়ে সোফিয়ার প্রতিবেশীকে হত্যা করেছিল সেই ছুরিটা তারা সোফিয়ার হাতে ধরিয়ে দেয় এবং তারপর সেই ছুরিটা আবার প্রতিবেশীর লাশের পাশে রেখে দেয়, যাতে সবাই মনে করে সোফিয়াই তার প্রতিবেশীকে হত্যা করেছে। এরপর তারা জোর করে সোফিয়াকে ড্রাগস খাইয়ে অজ্ঞান করে দেয় এবং তিনজন মিলে তাকে গাড়িতে তুলে এক অজানা জায়গার উদ্দেশ্যে রওনা হয়। এরপর সোফিয়ার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আবিষ্কার করে। সে দেখতে পায় তার জ্ঞান ফেরার আগেই নিক তার উপর পাশবিক অত্যাচার চালাচ্ছে
এবং তার হাত পা খুবই শক্ত করে বাঁধা ছিল। কিন্তু ঠিক তখন জর্জি সেখানে এসে নিককে সোফিয়ার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তখন তৃষ্ণায় সোফিয়ার গলা শুকিয়ে যায় এবং সে কাতরাতে কাতরাতে পানি চাইতে থাকে। কিন্তু পাষণ্ড নিক তার উপর একটুও দয়া দেখায় না, বরং সে সোফিয়ার মুখের উপর প্রসাব করে দেয়। এটা দেখে জর্জি আবার তাকে আটকাতে যায়, যার ফলে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইভান সেখানে এসে তাদের দুজনকে থামায়। তখন তিন ভাই সোফিয়াকে এই অবস্থায় রেখে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই জর্জি সোফিয়ার জন্য একটা পোশাক আর একজোড়া জুতা নিয়ে আসে। সে সোফিয়ার হাতকড়া খুলে দিয়ে তাকে সেই পোশাকটা পরিয়ে দেয়। কিন্তু যখন সে সোফিয়াকে জুতো পরাতে যাবে, ঠিক তখন সোফিয়া সুযোগ বুঝে একটা বালতি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে, যার ফলে জর্জি মাটিতে পড়ে যায়। আর এই সুযোগে সোফিয়া সেখান থেকে পালিয়ে একটা জানলা দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে আসে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার সাহায্য করতে এগিয়ে আসে না। ঠিক তখন সেখানে একজন পুলিশ অফিসার এবং তার সাথে একজন ডিটেকটিভ আসে। এরপর সেই ডিটেকটিভ সোফিয়াকে নিজের গাড়িতে বসিয়ে জিজ্ঞাসা করে, তুমি কোথায় থাকো? যার উত্তরে সোফিয়া বলে সে নিউ ইয়র্কে থাকে। তখন ডিটেকটিভ তাকে জানায় সে এখন আমেরিকার নিউ ইয়র্কে নয়, বরং ইউরোপের বুলগেরিয়াতে আছে। এই কথা শুনে সোফিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর সেই ডিটেকটিভ সোফিয়াকে নিজের অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু সোফিয়া শুধু একটা কথাই বলতে থাকে, তাকে আমেরিকান এম্বাসিতে যেতে হবে। ঠিক তখন সেখানে একজন অ্যানা নামের মহিলা আসে, যে ডিটেকটিভকে বলে, আমি সোফিয়ার সাথে একা কিছুক্ষণ কথা বলতে চাই, তাই তুমি আপাতত বাইরে যাও। ডিটেকটিভ চলে যাওয়ার পর অ্যানা তাকে নিজের পরিচয় দেয় এবং বলে সে একটা এনজিও চালায়, যেটা তাদের মতো অসহায় মেয়েদের সাহায্য করে। সে সোফিয়াকে আরো বলে, তোমার সাথে যা যা হয়েছে আমি সেই কষ্টটা বুঝতে পারছি। এই বলে সে নিজের হাতের কিছু পুরনো দাগ দেখিয়ে বলে, আমিও সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি। এই কথা শুনে সোফিয়া অ্যানাকে বিশ্বাস করতে শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে অ্যাম্বাসিতে নিয়ে যেতে পারবেন? যার উত্তরে অ্যানা তাকে বলে, হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে অ্যাম্বাসিতে নিয়ে যাব। এরপর যাওয়ার পথে রাস্তায় অ্যানা সোফিয়াকে বলে, অ্যাম্বাসিতে যাওয়ার পর ওরা তোমাকে সাথে সাথে নিজের দেশে ফেরত পাঠাবে না, প্রথমে জিজ্ঞাসাবাদ করবে এবং রিপোর্ট লিখবে, এতে অনেক সময় লেগে যাবে। তাই আগে তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়ি অ্যাম্বাসির কাছেই, তুমি সেখানে ফ্রেশ হয়ে একটা নতুন পোশাক পরে নিতে পারবে। অ্যানার কথায় বিশ্বাস করে সোফিয়া তার সাথে তার বাড়িতে চলে যায়। কিন্তু এটাই ছিল সোফিয়ার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ অ্যানা আসলে ছিল ইভান এবং জর্জির সৎমা। এরপর অ্যানা সোফিয়াকে বাড়ির বেসমেন্টের দিকে নিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে সোফিয়া একদম হতভম্ব হয়ে যায়। সে চিনতে পারে এটা তো সেই একই জায়গা যেখান থেকে সে একটু আগেই নিজের জীবন বাঁচিয়ে পালিয়েছিল। আর ঠিক তখন তার সামনে ইভান এসে দাঁড়ায় এবং তাকে ধরে আবার সেই জায়গায় শিকল দিয়ে বেঁধে রাখে। একটু পরে সেখানে জর্জি এবং ইভানের পাষণ্ড বাবা একটি ইলেকট্রিক রড নিয়ে সেখানে প্রবেশ করে। সে তার দুই ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়ে সোফিয়ার শরীরের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক শক দিতে শুরু করে, যার ফলে সোফিয়া চিৎকার করে ওঠে। কিন্তু সেই পাষণ্ড লোকটি তাকে ততক্ষণ পর্যন্ত শক দিতে থাকে যতক্ষণ না সোফিয়া প্রায় আধমরা হয়ে যায়। কিন্তু এতেও যখন তার পৈশাচিক ইচ্ছা পূরণ হয় না, তখন সেও সোফিয়ার উপর পাশবিক অত্যাচার করতে শুরু করে। কাছাকাছি একটা রুমে আমরা অ্যানাকে দেখতে পাই, যে সোফিয়ার কান্নার আওয়াজ শুনে সে নিজেও কাঁদছিল। কিন্তু সে কেন এত কান্নাকাটি করছে তা আমরা একটু পরেই জানতে পারবো। একটু পর সোফিয়ার কাছে ইভান আসে, আর এখানে আমরা দেখতে পাই সোফিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং যে কোনো সময় সে মারা যেতে পারে। কিন্তু এরপরেও ইভান তাকে খুবই নির্মমভাবে মারতে শুরু করে, যার ফলে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা মাটিতে একটা গর্ত খোঁড়ে এবং সোফিয়ার কাছে এসে তার সমস্ত পোশাক ছিঁড়ে ফেলে তাকে বড় একটা বাক্সের মধ্যে ঢোকাতে শুরু করে। সোফিয়া কাঁদতে কাঁদতে তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু সেই পাষণ্ডরা তার কোনো কথাই শুনে না। এরপর তারা বাক্স শুদ্ধ সোফিয়াকে সেই গর্তের মধ্যে জ্যান্ত কবর দিয়ে দেয় এবং ওপর থেকে মাটি ফেলে জায়গাটি আবার আগের মতো করে দেয়। কিন্তু এই নরপশুরা জানতো না তারা সোফিয়াকে যেখানে কবর দিয়েছে ঠিক তার নিচেই একটা পুরনো সুড়ঙ্গ ছিল। ফলে বাক্সের ওজনের চাপে উপরের মাটি ধসে পড়ে এবং বাক্সটি নিচে পড়ে ভেঙে যায়। আর এভাবে অলৌকিকভাবে সোফিয়ার জীবন বেঁচে যায়। এরপর আমরা ইভান এবং নিককে দেখতে পাই, যেখানে নিক ইভানকে রাতে পার্টি করার কথা বলে, কিন্তু ইভান তাকে মানা করে দেয়। তাই নিক একাই পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই, যার অবস্থা তখনও খুবই খারাপ ছিল এবং সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। এরপর সোফিয়া সেখানে একটা কাপড় খুঁজে পায়, যেটা দিয়ে সে কোনো মতে নিজের শরীর ঢেকে নেয় এবং সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকে। কিছুটা এগোতেই সে একটা দরজা দেখতে পায়, যেটা সোজা একটা চার্চের ভিতরে গিয়েছিল। ঠিক তখন আমরা চার্চের ফাদারকে দেখতে পাই। সে হঠাৎ করে কিসের যেন একটা শব্দ শুনতে পায়। তিনি সেখানে গিয়ে দেখতে পান সোফিয়া খাবার চুরি করছে। তখন ফাদার তাকে চুরি করতে বারণ করে এবং কিছু খাবার ও পোশাকের সাথে একটি বাইবেল দেয়
এরপর সোফিয়া সেখান থেকে জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যায়। আর ফাদারও সেখানে বুঝতে পারে এই মেয়েটির সাথে নিশ্চয়ই খুবই খারাপ কিছু হয়েছে। এরপর সোফিয়া সেই সুড়ঙ্গগুলো ভালো করে দেখতে থাকে এবং খুঁজে বের করার চেষ্টা করে যে কোথা দিয়ে বাইরে বেরোনো সম্ভব। কিছুক্ষণ পর সোফিয়া আবার চার্জের ভিতরে আসে, যেখানে ফাদার তার সাথে কথা বলতে শুরু করে। তিনি তাকে বলেন তিনি পুলিশকে ডেকে তার সাহায্য করতে পারবেন, কিন্তু সোফিয়া তাকে মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখন ফাদার দেখতে পান তিনি সোফিয়াকে যে বাইবেলটি দিয়েছিল, সোফিয়া সেই অধ্যায়টি পড়েছে যেখানে খারাপ লোকদের পাপের শাস্তি দেওয়ার কথা লেখা ছিল। এর মানে হলো সোফিয়া এখন মনে মনে ঠিক করে নিয়েছে সে তার উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ এখন সবার কাছ থেকে নেবে। এর পরের দিন সকালে সোফিয়া নিজেকে দেখিয়ে জর্জিকে তার পিছু নিতে বাধ্য করে এবং তাকে সেই সুড়ঙ্গের ভিতরে নিয়ে এসে তার উপর হামলা করে তার গলায় একটা ফাঁস লাগিয়ে দিয়ে তাকে সেখানে অজ্ঞান করে দেয়। এরপর আমরা জর্জিকে দেখতে পাই সে একটা জায়গায় বাধা অবস্থায় পড়ে আছে। আর সোফিয়া সেখানে এসে ঠিক যেভাবে জর্জি তাকে অত্যাচার করেছিল সেভাবে একটা ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে। এরপর সেই ক্ষতগুলোর উপর গ্রিস লাগিয়ে তাকে প্রচন্ড কষ্ট দিতে থাকে। এরপর সোফিয়া নিকের পিছু নেয়। সেখানে নিক একটি বারে বসে মদ খাচ্ছিল, কিন্তু সে জানতো না তার মদের গ্লাসে সোফিয়া আগে থেকে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। আর সেই মদটা পান করার পরেই তার শরীর খারাপ হতে শুরু করে এবং তার বমি হতে থাকে। তাই সে সেখান থেকে উঠে বাথরুমে চলে যায়। আর তার ভেতরে ঢোকার সাথে সাথেই সোফিয়া সেখানে এসে দরজা বন্ধ করে দেয় এবং তাকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। এরপর নিক যেভাবে সোফিয়ার উপর প্রস্রাব করে দিয়েছিল, সোফিয়াও সেভাবে তার ঘাড় ধরে টয়লেটের কমোডের ভেতরে ঢুকিয়ে দেয়, যেটা খুবই নোংরা অবস্থায় ছিল, এবং নিকের মাথাটা কমোডের ভেতরে সজোরে ঢুকিয়ে রাখে, যার ফলে নিকের সেখানে খুবই কষ্টদায়ক মৃত্যু হয়। এরপর সোফিয়া আবার জর্জির কাছে ফিরে আসে এবং একটি রড দিয়ে তার ক্ষতগুলোর উপর আঘাত করে তাকে আরো বেশি কষ্ট দিতে থাকে। তারপর সে তার মুখে একটা কাপড় গুছিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা জর্জির বাবাকে দেখতে পাই যে এত বড় একটা জঘন্য কাজ করার পরেও চার্চে গিয়ে প্রার্থনা করছিল। ঠিক তখন তার নজর সোফিয়ার উপর পড়ে, যা দেখে সে ভয়ে চমকে ওঠে এবং অ্যানার কাছে গিয়ে বলে আমি এইমাত্র সেই মেয়েটাকে দেখেছিলাম। এই কথা বলে সে সোফিয়ার পিছু নিতে শুরু করে। সে সোফিয়ার পিছু নিয়ে সেই সুড়ঙ্গের একটা প্রবেশ পথের কাছে পৌঁছানোর পর সোফিয়া পেছন থেকে তার উপর হামলা করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর লোকটির যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সোফিয়া তাকে একটা বিছানার উপর খুবই শক্ত করে বেঁধে রেখেছে। এরপর সোফিয়া একটা ইলেকট্রিক রড নিয়ে তার মেন জায়গায় লাগিয়ে শক দিতে শুরু করে, যার ফলে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। শুধু তাই নয়, ওই লোকটি ঠিক যেভাবে সোফিয়াকে অত্যাচার করেছিল সেভাবে সোফিয়া তার শরীরের বিভিন্ন জায়গায় শক দিয়ে তাকে কষ্ট দিতে থাকে। এরপর সোফিয়া সেখানে রাখা একটি ইলেকট্রিক মেশিন থেকে দুটো তার বের করে নেয়। সে একটি তার বিছানার সাথে লাগিয়ে দেয় আর অপরটি লোকটির মুখে ঢুকিয়ে দেয়, এবং সোফিয়া যখন সেই মেশিনটা চালু করে দেয় তখন সেই লোকটি প্রচন্ড একটি ইলেকট্রিক শক খায়, যার ফলে তার মুখ এবং শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আর এভাবে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে এই গল্পের সবচেয়ে বড় পাপীর এখানেই মৃত্যু হয়। এরপর আমরা অ্যানাকে দেখতে পাই সে যখন নিজের বাড়িতে পৌঁছায় তখন সে দেখে ঘরের সমস্ত জিনিসপত্র উলটপালট হয়ে পড়ে আছে। তখন সে নিচের বেসমেন্ট থেকে মিউজিকের আওয়াজ শুনতে পায়। এরপর অ্যানা যখন ব্যাপারটা দেখার জন্য নিচে যায় ঠিক তখন সোফিয়া পেছন থেকে এসে তাকে ধাক্কা মেরে নিচের সেই সুড়ঙ্গের মধ্যে ফেলে দেয়। এরপর সে তাকে একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার হাত পা বেঁধে দেয়। তারপর অ্যানার যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বাধা অবস্থায় এবং সামনেই তার ছেলে জর্জির ভয়ঙ্কর অবস্থা দেখতে পায়। এই দৃশ্য দেখে অ্যানা কান্না করতে শুরু করে। ঠিক তখন সোফিয়া সেই বাক্সটার ঢাকনা নিয়ে আসে এবং অ্যানার মাথায় বারবার আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে ইভান যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখে বাড়ির সমস্ত জিনিসপত্র উলটপালট হয়ে পড়ে আছে। এরপর সে বেসমেন্টে যায় এবং সেই গর্তটা দিয়ে সুড়ঙ্গের ভেতরে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছে সে জর্জিকে খুব খারাপ অবস্থায় দেখতে পায়। ঠিক তখন সোফিয়া পেছন থেকে এসে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর দৃশ্যটি পরিবর্তন হয় এবং আমরা চার্চের ফাদার এবং সেই ডিটেকটিভকে দেখতে পাই, যেখানে ফাদার ডিটেকটিভকে সোফিয়ার ব্যাপারে সবকিছু বলছিল। তখন ডিটেকটিভ ফাদারকে বলে আমি সোফিয়াকে চিনি, কারণ সে আগেও আমার কাছে সাহায্যের জন্য এসেছিল, কিন্তু পরে এমন কিছু ঘটে যার জন্য আমি তাকে সাহায্য করতে পারিনি, কিন্তু এখন আমি তার সাথে দেখা করতে চাই। এরপর ফাদার ডিটেকটিভকে সেই দরজা পর্যন্ত নিয়ে আসে যেখান দিয়ে পালিয়ে সোফিয়া প্রথমবার চার্চে এসেছিল। এরপর ডিটেকটিভ সোফিয়াকে খোঁজার জন্য সেখান থেকে এগোতে থাকে। অন্যদিকে আমরা ইভানকে দেখতে পাই যাকে সোফিয়া বেঁধে রেখেছিল। ঠিক তখন তার পাশে থাকা বাক্সের ভেতর থেকে অ্যানার আওয়াজ শোনা যায়। তখন ইভান তাকে চুপ থাকতে বলে। এই কথা শুনে সোফিয়া বলে তোমার নিজের মায়ের সাথে এভাবে কথা বলা উচিত নয়।
যার উত্তরে ইভান তাকে বলে সে আমার মা নয়, কারণ আমার মা মারা যাওয়ার পর আমার বাবা তোমার মতোই এই মহিলাকেও কিডন্যাপ করে নিয়ে এসেছিল এবং তার সাথে বারবার খারাপ কাজ করার পর জর্জির জন্ম হয়, আর তখন থেকেই সে আমাদের সাথে থাকতে শুরু করে। এই ভয়ঙ্কর সত্যটা শোনার পর সোফিয়া বাক্সটার কাছে গিয়ে অ্যানাকে খুলে দেয় এবং তাকে বলে আসল পাপী তো তুমি নিজে। তুমি চাইলেই আমাকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি আমার মতো আর কত মেয়েকে এই নরপশুর শিকার হতে দিয়েছো, তাই এখন নিজের চোখের সামনে তোমার ছেলের এই ভয়ঙ্কর অবস্থা দেখো। এরপর অ্যানার চোখের সামনেই জর্জি যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে মারা যায়। এই দৃশ্যটা দেখানোর পর সোফিয়ার সাথে সাথে অ্যানার বাক্সটা বাইরে থেকে লক করে দেয়। এরপর সোফিয়া আবার ইভানের কাছে ফিরে আসে এবং তার অন্ডকোষ দুটি একটি প্রেসারের মতো যন্ত্রের মধ্যে রেখে সেটাকে টাইট করতে শুরু করে, যার ফলে ইভান যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে এবং সোফিয়াও তার কোনো কথা শোনে না এবং ততক্ষণ পর্যন্ত টাইট করতে থাকে যতক্ষণ না তার অন্ডকোষগুলো ভয়ঙ্করভাবে ফেটে যায়। ঠিক তখন ডিটেকটিভ সেখানে এসে পৌঁছায় এবং সোফিয়াকে এইসব করতে বারণ করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ইভান হঠাৎ উঠে পড়ে এবং পিছন থেকে সোফিয়ার গলা টিপে ধরতে শুরু করে। এই দৃশ্য দেখে ডিটেকটিভ সাথে সাথে ইভানের মাথায় গুলি করে দেয় এবং সেখানেই তার খেলা শেষ হয়ে যায়। আর অবশেষে ইভানের মৃত্যুর সাথে সাথেই সোফিয়ার প্রতিশোধ সম্পূর্ণ হয়। এরপর সোফিয়া যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন ডিটেকটিভ তার কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ শুরুতে সে তাকে সাহায্য করতে পারেনি। এরপর গল্পের একদম শেষে আমরা সোফিয়াকে আমেরিকান অ্যাম্বাসির দিকে যেতে দেখি, আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।